तो चलिए शुरू करते हैं। কখনো কখনো কোনো পরিস্থিতিতে তুমি পড়ে গেলে সেই কণ্ঠ থাকে না সেই গতি প্রবাহ বা ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য। ট্রাভেল বা করতে গিয়ে তোমার সেরকম অনেক পরিস্থিতি আছে যেই সময় তোমার পুরো ভিডিওটার গতি প্রবাহ কিরকম হবে সেটা তোমার হাতে থাকে না, এবং তোমাকে চরম বিপত্তির মধ্যে পড়তেই হতে পারে প্রথমেই। আর এই ব্লগটাতেই সেই ঘটনা ঘটল। নদীমাতৃক বদ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রথমেই যেটা আমার দরকার অস্ত্র, আমার ফ্যালকন ড্রোন, যা আমি দিয়ে এই বাংলার নদীমাতৃক সভ্যতার বিভিন্ন দিক দেখাতে পারবো, সেটা করতে গিয়ে কিন্তু চরম বিপত্তির মধ্যে পড়ল। ড্রোন গিয়ে পড়লো সোজা আমার নদীর মধ্যে। এবার সেটা কেন কিভাবে হয়েছে সে কিন্তু আমি জানি না। তো এই ড্রোন হারানোর পরেই দেখা গেল আমার গোপ্রোর অডিওটা টোটাল বন্ধ হয়ে গেল। তো এই ব্লগটাতে শুধু ভয়েস ওভারের মধ্যেই কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে, শুনতেও পাবে। আর যাই হোক, তো তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম এই ব্লগটা একটা ডকুমেন্টারি টাইপের করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো 18 তারিখ ভোরবেলা আমি চলে এসেছিলাম 5:30 নাগাদ যাদবপুর স্টেশনে। তো যাদবপুর স্টেশনে যখন আমি এলাম বাইক নিয়ে বাড়ি থেকে, তখন গুটগুটে অন্ধকার। দেখতেই পাচ্ছ শীতের সকাল, আর ঠান্ডা খুব একটা নেই বললেই চলে। হালকা বাইক চালালে খুব ঠান্ডা লাগছিল, আর সেই সময় অন্ধকার ছিল বলে আমি মোটো ব্লগ আর করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ যা ফুটেজের মধ্যে কিন্তু আমার কোনো অডিও রেকর্ড হয়নি। কেন হয়েছে এটা আমি জানি না। যাই হোক, 5:30টার সময় চলে এলাম। এই সময় দেখতে পাচ্ছিলাম দূর দূরান্ত থেকে লোক শহরের দিকে যাচ্ছে, যেটা হচ্ছে শিয়ালদার দিকে ট্রেনগুলো প্রচন্ড ভিড়। দেখো, ভাবো যে অত রাতেও, বা রাতে বলছি অত সকালেও কত লোক কষ্ট করে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে এই রাতে অন্ধকার গুটগুটের মধ্যেও। তো সেটা আমি ফলো করছিলাম। আর তো বেরিয়ে পড়েছিলাম পাথর প্রতিমার উদ্দেশ্যে। তো এখানে নামখানার ট্রেন আসবে, সেটা করে আমরা যাব হচ্ছে উকিলের হাট, যেখানে আমার স্কুল। তো সেখান থেকে আমরা যাব গঙ্গাধরপুর হয়ে পাথর বাজার, সেখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা যাব হচ্ছে পাথর প্রতিমার হেরম্ব গোপালপুরে আই প্লট। তো এইখানে যাওয়ার কারণ হচ্ছে আমার এক কলিগ এর বাড়িতে আমার নেমন্তন্ন রয়েছে, এবং আমরা অনেকেই যাব, এবং আমার যে পার্টনার গোকুলবাবু সেও যাবে। তো সে গোচরণ থেকে উঠবে এই একই ট্রেনে। তো দেখতে দেখতে আমার ট্রেন চলে এলো, প্রায় 5:45 বাজে তখন। ট্রেনটা একটু লেটেই ছিল, যেহেতু চারিদিকে কুয়াশা, ট্রেন এখন একটু লেটেই চলছে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু প্ল্যাটফর্মে প্রচুর লোক চলে এসছে। আর এই নামখানা লোকাল, এই লোকালে আমার একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমি বসি। তো সেই বগির সামনেই দাঁড়িয়েছিলাম। তো দেখতে দেখতে ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়ালো। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো দাঁড়ায়। তো এখানে আমার একটা নির্দিষ্ট একটা দোকান আছে যেখান থেকে আমি চা খাই, আর সকাল সকাল ঠান্ডার মধ্যে চা বেশ ভালোই লাগছে। খাবো স্কুলে যাবো, সন্ধ্যা দিক যাবো। আচ্ছা, যাবে কে কে? আমি, আপনি, দীপান্বিতা, প্রণব, আশিস, হাগু, ফাগু, আর
আর কেউ নেই। তো এরপরে আমরা উকিলের হাট থেকে আমাদের রাখা বাইকটা, যেটা সব প্রতিদিন আমরা স্কুলে যাই, তো সেই স্কুলের রাস্তাতেই আমরা চললাম গঙ্গাধরপুরের উদ্দেশ্যে। অবশ্য তো গঙ্গাধরপুর দিয়ে হয়ে আমরা যাব হচ্ছে পাথর বাজার। তো প্রায় আমাদের স্কুল থেকে পাথর বাজার প্রায় 17-18 কিলোমিটার। তো এর মধ্যে আমাদের পড়বে সপ্তমুখী ব্রিজ। এই সপ্তমুখী ব্রিজ টপকালেই আমরা কিন্তু পৌঁছে যাব হচ্ছে পাথর প্রতিমা ব্লকে। এখন আমরা কাকদ্বীপ ব্লকে রয়েছি। এরপর একটা নদী পড়বে, সপ্তমুখী নদী। সেই নদী টপকালেই কিন্তু আমরা পাথর ব্লকের মধ্যে ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো শুনশান ফাঁকা, আর গোকুলবাবু সে তার স্বরে বাইক চালিয়েছে, আর আমি পেছনে বসে পুরো ঠান্ডা হাওয়ার মজা নিচ্ছিলাম। আমরা কাকদ্বীপ থেকে ছেড়ে পাথর প্রতিমা ব্লকে। তো এই ব্রিজটা টপকালেই আমরা পৌঁছে যাব পাথর প্রতিমা ব্লকে, এবং আস্তে আস্তে আমরা পাথর প্রতিমা বাজারের দিকে কিন্তু এগিয়ে চললাম, যেটা আমাদের নিয়ে যাবে ফেরিঘাট অবধি। এবং রামগঙ্গা ফেরিঘাট অবধি কিন্তু আমরা এরপরে চলে যাব, এবং ওখান থেকে ঠিক 9:30টায় কিন্তু আমাদের লঞ্চ আছে। ফেরি সার্ভিসের সময় কিন্তু পরিবর্তন হয়, আগে থেকে আপনারা জেনে কিন্তু ফেরি সার্ভিস নেওয়া। যে যার মতো চলে গেছে, প্রথমে চলে আসতে হয়। রামগঙ্গা ফেরি, বাইকটা পার্ক কোথায় করবো? একটা ফেরি ছেড়ে আরেকটা। এরপরে ফেরিঘাটের সামনেই দেখলাম বাইক পার্কিং এর জায়গা, এবং কিছু কিছু জায়গায় কিন্তু বাইক কিন্তু রাখা আছে, এবং এই বাইক পার্কিং জায়গাটা খুব দেখলাম সুবিধা আছে, কেন একটা সুলভ কমপ্লেক্সের ভেতরে ছিল। তো 10 টাকা ভাড়া নিয়েছিল। আর এই দেখো আমাদের ফেরিঘাট, এবং ওই আমাদের লঞ্চ এসে ভিড়েছে, যে লঞ্চটা আমরা যাব হচ্ছে কামদেবপুর থেকে আমরা এরপরে টোটোতে যাব। তো তখনও লঞ্চটি ছাড়তে 15-20 মিনিট বাকি ছিল। লঞ্চটি মোটামুটি 9:30টার পরেই ছাড়বে বলেছিল। তো এই সুযোগে ভেবেছিলাম একটা ড্রোন শট নেওয়ার, এবং ড্রোনটা নিয়ে একটু সুন্দর করে নদীর চারপাশটা দেখানোর। তো আর এখানেই ঘটে গেল সেই চরম বিপত্তি। ড্রোনটিকে আমি উড়িয়েছিলাম, কিছুটা ওড়ার পরে কি সে শট নেওয়ার পরে হঠাৎ করে সে কিন্তু জলের মধ্যে নামতে শুরু করলো। আমি কিছুতেই ওকে কিন্তু কন্ট্রোল করতে পারলাম না আমার রিমোটের মাধ্যমে। সে সোজা গিয়ে কিন্তু পড়লো জলের মধ্যে। তো এবার আসি আমাদের রুট প্ল্যান সম্পর্কে। তো এখানে প্রায় 45 মিনিট আমাদের বোট জার্নি করতে হবে। পাথর প্রতিমা থেকে আমরা প্রথমে রামগঙ্গা থেকে এরপরে আমরা আস্তে আস্তে একটা খাড়ির মাধ্যমে চলে যাব কামদেবপুর, আর এটা কমপ্লিট করতে আমাদের লাগবে প্রায় 45 মিনিট। তো চলো এবার দেখে নিই
সেই নথিমাত্রিক সৌন্দর্যগুলো। লক্ষ্মীকান্তপুর থেকে আসা যায়। আগে ভোটের ডিউটিতেও কিন্তু গতবার পঞ্চায়েত ভোটেও কিন্তু আমি এই রামগঙ্গা থেকে কিন্তু ভোটে উঠেছিলাম হিরণ্য গোপালপুরের জন্য। এরপরে আমরা কামদেবপুরে নামলাম। এটা কামদেবপুরের জেটি ঘাট, আর দূরে ওই সেই ঢাকার জাহাজটা চলে যাচ্ছে, বাংলাদেশের জাহাজটা। তো এখান থেকে আমাদের এবার যেতে হবে টোটোতে, প্রায় 40-45 মিনিট লাগবে। তো এখান থেকে আমরা যাব কামদেবপুর, সেইখান থেকে আমরা ভোলাগিরি ব্রিজ টপকে যাবো, আমরা পৌঁছাবো হচ্ছে হিরণ্য গোপালপুর। তো সেই মতো আমাদের দুটো টোটো ওইখানে স্যারই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, তো আমরা সেখানে বসলাম। পল্লী প্রকৃতির মাঝখানে এই সুন্দর গায়ের মাঝখানের রাস্তাগুলো দিয়ে যেতে যেতে, যেখানে দুপাশে সবুজ আর ধান খেতে মোড়া, এই রাস্তার মধ্যে দিয়ে তোমরাই বলো না পল্লী কবি জসীমউদ্দীনের কথা মনে পড়ে যাচ্ছে কিনা, যেখানে তার সেই কবিতা যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বাঁয়, গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়, আজিকে সে সব সরায় সরায় খুঁজিয়া লইব তাই, যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে। তো সেই ছোট গায়ের ইশারাতেই সেই স্যারের বাড়ি যাওয়ার রাস্তাতেই কিন্তু এই এত সুন্দর মোহময়ী প্রকৃতির বৈচিত্র্য আমাদের চোখে পড়ে। তোমরাই বলো না এরকম একটা রাস্তায় তোমাদের যেতে ইচ্ছা করবে কিনা। তো দীর্ঘ পথ অতিক্রম করে শেষমেশ পৌঁছেই গেলাম স্যারের বাড়ি। এই হলো স্যারের বাড়ি এবং এখানে আমরা কিছু সময় কাটালাম। A few moments later.
ইয়ে মোটামুটি একটু বেশি উঠেও নি কিন্তু এরকম হাইটে দাম করে দেখলাম লাল হয়ে গেল। আমি আবার ওটা ক্লিক করলাম যে ক্যামেরাটা অন করার জন্য, ওই সময় নামিয়ে নিলে ঠিক হতো। তারপরে দেখলাম পাওয়ার অফ হয়ে গেল। ভাবলাম বিষাক্ত কিছু ড্রোন শট নেবো, হলো না। তো ফেরার সময় আমাদের কামদেবপুরে দিয়ে আর ফেরা হবে না, তার কারণ ওখানের খেয়াটা ততক্ষণে পেরিয়ে যাবে। কেন 1:40 নাগাদ ওইখান থেকে খেয়া বেরোয়। আমাদের অলরেডি তখন 1:30 বেজে গেছে স্যারের বাড়ি, তো সেইখান থেকে আমাদের প্রায় 40 মিনিট লাগবে। তো অল্টারনেটিভ হিসেবে অন্য একটি খেয়া পার আছে যার নাম লক্ষ্মীপুর। সেই লক্ষ্মীপুর থেকে আমাদের ভায়া একটা স্টপেজ যেতে হবে, সেইখান থেকে টোটোতে কিন্তু আমরা রামগঙ্গা পৌঁছাবো। তো এই প্ল্যানেই আমরা কিন্তু এগিয়ে চললাম লক্ষ্মীপুর ঘাটের দিকে। লক্ষ্মীপুর ঘাটটা কিন্তু ওখান থেকে অনেকটাই ছিল, এবং লক্ষ্মীপুরের ওখান থেকে যে লঞ্চটা ছাড়বে সেটা 2টো নাগাদ। তো প্রায় আমরা 2:10-15 নাগাদ ওইদিকে পৌঁছানোর চেষ্টা করছিলাম। সেই যে টোটোতে এসেছিলাম সেই টোটোতেই কিন্তু আমরা আবার ফেরত যাচ্ছি। আর দেখো আজকে শনিবার বলে সব স্কুলের ছুটি হয়ে গেছে হাফ বেলা বলে, দেখতেই পাচ্ছ। আর আমি হচ্ছি মন ভারাক্রান্ত ড্রোনটার জন্য, খুবই খারাপ লাগছিল ড্রোনটার জন্য, কেন ড্রোনটা ভালো শট আসতো। তো আমরা এই লক্ষ্মীপুরের ঘাটে পৌঁছে গেছি, দেখো প্রচুর লোক ওয়েট করছে। আমরা প্রায় 12-14 জন ছিলাম। তো আমরা এখানে লঞ্চ কিন্তু রিজার্ভ করলাম। লঞ্চ রিজার্ভ করলে প্রতি প্রায় 10 টাকা করে নেয়, আর সাথে সাথে কিন্তু লঞ্চটা ছেড়ে দিল, নইলে কিন্তু আরো লোকের আশায় ওই লঞ্চ কিন্তু দাঁড়িয়ে থাকতো। কিন্তু জানতাম না এই কামদেবপুর না হয়ে লক্ষ্মীপুর দিয়ে যাওয়ার ফলে আমরা কি মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখব। পুরো অ্যাকচুয়াল ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, খাড়ির মধ্যে দিয়ে আমরা কিন্তু এগোলাম। এখন আমরা রামগঙ্গা, এইখান থেকে উল্টো দিকে পার হব আমরা পাথর বাজার। লক্ষ্মী যাবে কাকা? হ্যাঁ, তাই যাবো। লক্ষ্মী যাবো, ও তো গাড়ি নিয়ে চলে যাবে তো। গাড়ি দিয়ে দিলে তো চলে যাবে। হ্যাঁ, কি করবো সারাদিন আমি তো বলছি তো আমাদের কি, আমরা 4টেটা আমাদের হচ্ছে বাউন্ড পেলেই হবে। চলো তাহলে আমরা রামগঙ্গা থেকে উল্টো দিকে আবার চলে যাবো পাথর বাজার, যেখানে আমার ড্রোনের সমাধি রয়েছে, সলিল সমাধি।
তারপরে গিয়ে একেবারে এতে বসিমাটি ঘাটে সামনে দিকে ধোঁয়া হবে না, এটা ধোঁয়া পাবে না। এটা পিওর 1 নম্বর তেল আছে। একটা ভিডিও করছি। হ্যাঁ করেছি তো। আমার মোবাইল আপনি কিছু বলুন। নদী পথে সত্যি ভালো লাগে, কিন্তু জোরটা বয়সকালেও ক্ষতি হয়ে গেল। কি হলো? এইদিকে দাঁড়াতে আবার ছবি, এত ছবি তুললো। চকিতে আসে না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না